নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প মুখগুলি, দিব্যেন্দু পালিতের রচনা। আমার আসরে বড়দের নমস্কার এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে গল্প পাঠ শুরু করছি। চিঠিটা নিয়ে এসেছিল ড্রাইভার। গেটের কাছে ডাকপিয়নের সঙ্গে দেখা হয়েছিল, সেই দিয়েছে। উল্টে পাল্টে দেখে বিনিতা বলল, এ যে দেখছি তোমার মধ্যে হাতের লেখা। দিবাকর প্রায় তৈরি, টাইয়ের নট ঠিক করতে করতে জিজ্ঞেস করল, কার চিঠি? তোমার, বাংলায় অ্যাড্রেস। ইনল্যান্ড লেটার কার্ডটা হাতে নিয়ে সামান্য ছায়া দুলে গেল দিবাকরের মুখে। আরে বিনিতা থেকে তাকিয়ে ভাঁজ ফুলল সে এবং পড়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। পরম কল্যাণী ও স্নেহের বাবা দিবাকর, আশা করি তোমরা কুশলে আছো। বৌমার পায়ের ব্যথা নিশ্চয়ই সেরে গেছে। বিপুল টুঙ্কা নিশ্চয়ই ভালো আছে। ওদের অনেক দিন দেখি নাই, তোমাকেও দেখি নাই। তোমার শরীর ভালো তো? সাবধানে থাকবে। আমার খবরাখবর কুশল, এরা যত্ন করে। আশেপাশের অনেকের সঙ্গে আলাপ হয়েছে, গল্প গুজব হয়। তবে কৌশল্যাদি নামের একজন পরশু মারা গেছে। ওর ছেলে বিলেতে থাকে, মেয়ে বাচ্চা হওয়ার জন্য হাসপাতালে। তাই কেউ আসেনি। এরাই কালো গাড়িতে শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে যাওয়ার পর জামাই এসেছিল, বলেছে বাড়িতে শ্রাদ্ধ করবে। তুমি একদিন এসো ছেলে মেয়েদের নিয়ে। এর মধ্যে পরমেশ এসেছিল রানীকে নিয়ে। কমলা লেবু আপেল এনেছিল। ভাস্করও এসেছিল। তোমার অনেক ক্ষমতা, ওকে একটা ভালো চাকরি খুঁজে দাও। আর খেয়ে দেবী লিখেছে অশোককে নিয়ে আসবে। শুভঙ্কর কি কলকাতায় বদলি হলো? আজ মেজ বৌমাকেও চিঠি দিলাম। আর খেয়ে মঙ্গলময়ের ইচ্ছায় তোমরা সকলে সুখে থাকো। আশীর্বাদ চেনো, আশিস নিও। এতে তোমার মা। চিঠি থেকে চোখ তুলে জানালার দিকে তাকালো দিবাকর। বহু দূর ব্যক্ত বাড়ি, জলের ট্যাঙ্ক, টিভির অ্যান্টেনা ও গাছগাছালির দৃশ্য প্রতিদিনই যা দেখায় তার চেয়ে বেশি কিছু দেখালো না। শুধু একরকম শূন্যতা অন্যমনস্ক করে দিল তাকে। বিনিতার দৃষ্টি তারই দিকে। কার চিঠি? মার। দেখি। চিঠিটা এগিয়ে দিল দিবাকর। নোটটা ঠিকই ছিল। আয়নার দিকে তাকিয়ে আরও একবার ঠিকঠাক করে নিল। বিনিতাও প্রতিফলিত তার ঢিলে ঢালা পোশাকে। শেষ করা দ্রুততা ফুটেছে ওর মুখে। দিবাকর জানে না কৌশল্যাদি কে, কেমনই বা দেখতে ছিলেন তিনি। একই অন্যমনস্কতা থেকে ভাবল, মুখাগ্নি করা দায় সন্তানদেরই থাকে। এক্ষেত্রে কে করল? ভাবতে ভাবতে চোখের ডান দিকে হঠাৎ শুরু হওয়া চুলকানির জায়গাটায় আঙুল ফোলালো দিবাকর। 52 বছর বয়সে শুধু ঝুলপিতেই পাক ধরে না, চলে যাওয়ার ওদের স্মৃতির মতো মৃত্যু ভাবনাও উকি দিয়ে যায় মাঝে মাঝে। ভালোই তো আছে মনে হচ্ছে। বিনিতা আছে না বলে আছি বলল। শব্দটা কান এড়াল না দিবাকরের। এটা তার অফিসে বেরোবার সময়, ঠিক 10টায় মিটিং। এখন 9:30। এখনই বেরোলে সময় মতো পৌঁছতে পারবে। তখন নিজেকে এড়িয়ে গিয়ে সে বলল, খারাপ থাকবেন কেন? উনি থাকতে থাকতে রানীদের টিকি দেখা যেত না। এখন ঠিকই যেতে পারছে। বিনিতার গলায় শ্লেষ। দিবাকরকে লক্ষ্য করতে করতে বলল, 15 দিন রেখে বোঝা নামানোর তাড়া।
ওরা ধরেই নিয়েছিল দায়িত্বটা তোমার একার। অ্যাটাচিটা হাতে তুলে নিল দিবাকর। যেতে যেতে বলল, এখন এসব আলোচনা করে লাভ কি? অফিসে যাওয়ার রাস্তায় এবং তারপরেও অনেকটা সময় অসমান অক্ষরগুলোর মায়ায় জড়িয়ে থাকল দিবাকর। ফিকে হতে হতে শেষের দিকে হালকা হয়ে উঠেছিল শব্দগুলো। শেষ পর্যন্ত বেশ দাগিয়ে লেখা, দিসি ডটপেন। কালি শুকিয়ে গিয়েছিল সম্ভবত। ওখানে রিফিল পাবে কি না জানা নেই। যদিও বা পায়, মা কি নিজে হাতে ভরতে পারবে? না, কেউ না কেউ নিশ্চয় থাকবে। দিবাকর এইভাবে নিজেকে বোঝাতে চাইল এবং ভাবল, কি ভাগ্যে সেদিন একসঙ্গে অনেকগুলো ইনল্যান্ড আর পোস্টকার্ড কিনে দিয়ে এসেছিল। এগুলো তো দিলি, সুতা বলল। হ্যাঁ রে, চিঠিগুলো লিখবো কাকে? কেন, আমাদের, তোমার ছেলে মেয়েদের? ও হরি, তুইও যেমন। সুধা তার স্বভাব থেকে নড়ল না। চিরকাল তোদের মুখগুলোই চিনে রেখেছি। ঠিকানা আর নিজে কবে লিখেছি যে জানবো? কখনো তো একা থাকিনি। মার মুখে আলগা একটুখানি হাসি। বুঝতে পারলে অনেক কিছুই বোঝায়। ওই হাসি একা শব্দটিকে আড়াল করে দেয়। তবু চিনতে অসুবিধা হয়নি দিবাকরে। কাছে আবার ওই হাসি দেখতে হয়। সেই ভয়ে মাথা না তুলে একজনের ঠিকানা 4-5 বার করে লিখতে লিখতে টের পায় তার স্মৃতি এখনও প্রখর। ব্যস্ততা এবং শেষ পর্যন্ত অনিচ্ছা আলাদা করে রাখলেও ঠিকানাগুলো ভোলেনি। শুধুই ব্যস্ততা, অনিচ্ছা? ঠিকঠাক বুঝতে না পারা অপরাধ বোধ থেকে তাড়াতাড়ি সুধার সামনে থেকে চলে যাবার আগে দিবাকরের মনে পড়েছিল একটা কলম টলমও দেয়া দরকার। নিজেরটা দামি এবং নষ্ট হতে পারে ভেবে ড্রাইভারের কাছে ডটপেন চেয়ে দিয়ে এসেছিল সুধাকে। এই ঘটনা অন্তত মাসখানেক আগেকার হবে। এর মধ্যে তার কিংবা তাদের একবার দেখতে যাওয়া উচিত ছিল। বিনীতাও যেতে পারত, কিন্তু এ নিয়ে সে উচ্চবাচ্য করেনি। বিনীতা করেনি বলে দিবাকরও করেনি। কথায় কথা বাড়ে। আজকাল সে অশান্তি ভয় পায়। দিবাকর খুশি হলো সুধাকে তারা দেখতে না গেলেও বন ভগ্নিপতি রানী পরমেশ গিয়েছিল। ছোট ভাই ভাস্করও গিয়েছিল। দেবযানীও লিখেছে যাবার কথা। কেউ না গেলে মা নিশ্চয়ই আরও একটু একা হয়ে পড়ত। দুপুরে লাঞ্চ রুমে গিয়ে মনে পড়ল সুধা সম্ভবত খেতে ভালোবাসত। যতদিন ছোট ছিল কিংবা 3 ভাই 2 বোন যখন একটু একটু করে বড় হচ্ছে, বাবাও বেঁচে, ততদিন ব্যাপারটা খেয়াল করেনি। মা রাঁধত, মাই বেড়ে দিত তখন। কথাটা উঠে পড়ে। বিধবা হওয়ার শোক কাটিয়ে যখন ছেলে মেয়েদের কাছে ভাগাভাগি করে থাকতে শুরু করল, ইতিমধ্যে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল একটা। মেদ কমানোর জন্য ডাক্তার পরামর্শ দিয়েছিল কম খেতে। ভাস্কর কিছুদিন রেখেছিল কাছে। ওর বউ ওমা বিনীতাকে বলেছে, এত খেলে আবার হার্ট অ্যাটাক হবে, গিয়ে দেখে এসো দিদিভাই, আবার ওজন বেড়েছে। খাবার কথা খাবার সময়েই ওঠে। রিপোর্ট শুনে মুখ তুলে দিবাকর বলল, বিধবা মানুষ কত আর খাবে? যখন না খেয়ে থাকতো তখন ওমা আসেননি এ বাড়িতে। ভাস্কর জানতে পারে। বিনীতা জানে ভাস্কর বললে দিবাকর এভাবে নিত না। উমা বাইরের লোক। নিজেকে গুছিয়ে নিয়ে বলল, আসলে তা নয়। 3 মাস রাখলেও এখন চায় আর কেউ রাখুক। সুধা এরপর শাটলকক হয়ে গেল। কোর্টে 2 দিকে 5 ছেলে মেয়ে ও তাদের সংসার র্যাকেট হাতে দাঁড়িয়ে। আকাশতলা হয়ে ঘুরে বেড়ায় সুধা। কখনো বালিগঞ্জে, কখনো ভবানীপুরে, কখনো বাগবাজারে, কখনো রিসরায়।
শুভঙ্কর জামশেদপুরে বদলি হওয়ার পর বিনীতা বলেছিল, দায়টা কিন্তু তোমাদের ছেলেদের। মেয়েরা স্বামীদের ইচ্ছেই চলে, না বললে না। যদি একই ছেলে হতো শুভঙ্কর, তাহলেও বদলি হতে হতো। তখন মাকে রাখত কোথায়? সুধা কি জানতো এসব? আজ করেছিল কখনো? মনে তো হয় না, কিংবা করলেও জানবার উপায় ছিল না। রেকের যেদিকে ঠেলবে শাটলকক সেদিকেই যাবে। খিদিরপুরের এই ওল্ড এজ হোমের খবরটা শুভঙ্করই দিয়েছিল। ওদের এক কলিগে জ্যাঠামশাইকে রেখেছে ওখানে। রিটায়ার্ড আর্মি অফিসাররা চালায়, মাসে মাসে টাকা গুনে দিলেই হবে। গোল টেবিলে বিচার হয়ে গেল সুধার। কোনো অনুযোগ করেনি। সেদিন অনেক রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় ঘরের দরজায় দাঁড়িয়ে দিবাকর দেখেছিল স্বাভাবিকের চেয়ে একটু বেশি কুঁকড়ে শুয়ে আছে মা। মিলিত সিদ্ধান্ত, কাল চলে যাবে। সকালে 2 পিস টোস্ট আর চা, দুপুরে ভাত, ডাল, তরকারি আর 1 পিস মাছ কিংবা ডিম, বিকেলে চা বিস্কুট, রাতে রুটি তরকারি ডাল। এর বেশি আর কিছু লাগে না। দিবাকর আলাদাভাবে দুধের টাকা দেওয়ার কথা বলায় আপত্তি করেছিল হোম থেকে। যেখানকার যা নিয়ম তা ঠিক। দিবাকর ভেবেছিল অন্যরা পারলে সুধাও পারবে। এটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। সেদিন রাত্রে খাবার টেবিলে কথাটা তুলল বিপ্লু মুরগির মাংসের গন্ধের মধ্যে। ঠাকুমা তো মাছ ডিম খায় না, তার বদলে কিছু দেবে না? বিপুলের মুখে তারই অসহায়তা। দিবাকর বুঝতে পারল না প্রশ্নটা তাকেই কিনা। চুপচাপ বিনীতার দিকে তাকিয়ে দেখল বিনীতাও তাকিয়ে আছে তার দিকে। প্লেটের উপর হাতটা নামানো। তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে গেল। বিছানায় এসে পড়ল। খোঁজ খবর করলে হয়তো আরও ভালো কোনো জায়গা পাওয়া যেত। এত তাড়ার কি ছিল? পাশ ফিরতে ফিরতে দিবাকর বলল, শুয়ে পড়ো। বিকেলের মধ্যে আরও ইনল্যান্ড কিনে আনলো দিবাকর, একটা ডট পেনও। অফিসের কাজ ফেলে নতুন করে ঠিকানা লিখল অনেকগুলো। আপেল কমলা লেবুর কথা মনে পড়লেও কিনল না। রানী পরমেশের দেওয়া ফলগুলো শেষ করে না থাকলে নতুনগুলো পচবে, বরং আর একদিন দেওয়া যেতে পারে। চিঠিতে কি তারিখ ছিল মনে পড়ছে না। অক্ষরগুলো ফিকে হয়ে এসেছিল শেষের দিকে, তখন দাগাতে হয়। এসব ভাবতে ভাবতে বিস্কিট নিল 2 প্যাকেট। হোমের বারান্দায় সারি সারি বেতের চেয়ার। যারা বসে তাদের বেশিরভাগই বৃদ্ধা। জন্মদিন বৃদ্ধকেও চোখে পড়ল। বেড়ার বাইরে ডালপালা মেলা বটগাছের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কিছু দেখছে কিনা বোঝা যায় না, এমনই অভ্যস্ত। ওদের মধ্যে জায়গা আছে সুতার, কয়েকটা চেয়ার শূন্য। এত কাছে পেয়ে আর কখনো এমন দূরত্বপূর্ণ মনে হয়নি মাকে। সারাদিনের এলোমেলো চিন্তাধারায় এমন করল কিনা কে জানে। গলায় একটা কাটা ফোটা অস্বস্তি টের পেল দিবাকর। সম্পর্কে জড়শিকড় গুলিয়ে গুলে ভাবল, সম্পর্কটা বস্তুত কত কাছের। ও মা তুই! শেষ বেলায় ভাত ঘুম পেয়েছিল। ওরা বলল ভিজিটার এসেছে। ঘুমে চিহ্ন মাত্র নেই সুধার মুখে। চকচক করছে ছোট হয়ে আসা চোখ দুটো। ওর মধ্যে হেসে বলল, মজার জায়গাতেই এসেছি বটে। পেটে ছেলেকেও ভিজিটার হলে। প্রায় 1.5 মাস পরে মাকে মা বলতে গিয়ে গলার খচাটাও টের পেল দিবাকর। সুতরাং বলল না। কেমন আছো? ভালো। তুই কেমন? শুকনো লাগছে। ইতিমধ্যে বেঞ্চিতে বসেছিল দিবাকর। চটপট কথা জোগাল না মুখে। উল্টো দিকে কালো রোগা সস্তা পাড়ে শাড়ি পরা 2টি মেয়ে বসে। সম্ভবত ওরাও অপেক্ষা করছে।
হ্যাঁ রে, তোর শরীর ভালো তো? তোমার কথা বলো। ভালোই তো, বললাম না। দেখে মনে হচ্ছে না? যে প্রশ্নের পর একটুক্ষণের জন্যে খতিয়ে দেখতে হয়। তা না করে বাইরে তাকিয়ে থাকলো দিবাকর। বলতে চমক নেই। সামনের দেয়ালটা উঁচু হওয়ায় কোথাও ছায়া পড়েছে কিনা বোঝা যায় না। কতগুলি বেতের চেয়ার মনে পড়ল তার। কয়েকটি নিঃসম্পর্কিত মুখ। ওদের মধ্যে সুধাকে বসানো তফাৎ আছে কিনা বোঝা যেত। চিঠি পেলাম আজ সকালে। দিবাকর বলল, এই নাও, আরও খাম। ঠিকানা লিখে দিয়েছি আগের মতো। এই ডট পেনটা নতুন, আগেরটা শুকিয়ে গেছে মনে হলো। দিবাকর থামল এবং বলতে পারছে ভেবে আবার বলল, ওষুধগুলো খাচ্ছ তো ঠিকঠাক? ডাক্তার আসে? অনেকক্ষণ পরে সুধার সঙ্গে চোখাচোখি হতে অদ্ভুত অনুভূতি ছেয়ে গেল দিবাকরের শরীরে। মা হাসছে। একজনের কথা লিখেছিল কৌশলনাতে, এখনই মনে পড়ে গেল। আমার জন্য ভাবিস না, আমি খুব ভালো আছি। তুমি দাঁড়িয়ে থাকলে কেন? দাঁড়াই না, এতক্ষণ শুয়েছিলুম। রানীরা এসেছিল, লিখেছিলে ভাস্করও। দিবাকর বলল, অফিস ফিরতে এলাম, না হলে ওদেরও নিয়ে আসতে পারতাম। সুধার হাত দানে ভর্তি। বলল, একটা প্যাকেট হলেই তো হতো। বিপুল টঙ্কার জন্য নিয়ে যা একটা। থাক। দিবাকর কি উঠতে থেকে সুধা বলল, বৌমার কথা তো বললি না কিছু? ভালো আছে তো? হ্যাঁ, ভালোই আছে। দিবাকর ঘড়ি দেখলাম, বলল, চলি তাহলে, সাবধানে থেকো। দিবাকর এগোচ্ছে। স্বস্তিতে জড়িয়ে যাচ্ছে অচেনা বোধ। সুধা বলল, অফিসেও দেখা করে যাবি? ওরা আজ বলছিল। বেশ, যাব। রাত্রে বৃষ্টি নামল ছিটে। শব্দে ঝাঁ ঝাঁ ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। এখন চেঁচিয়ে কথা বললেও শুনতে পাবে না কেউ। কি ব্যাপার, সন্ধ্যে থেকে দেখছি চুপচাপ? সুধার সঙ্গে যেখানে কথা শেষ সেখান থেকে নৈশব্দ তুলে এনেছিল গলায়। সময় নিয়ে দিবাকর বলল, কি বলবো? বিনীতা চুপ করে থাকল। ভাস্কর, উমা কেউ কথা বলেছিল এর মধ্যে? বললে জানতে না? ঘুম না হওয়ার অস্বস্তি থেকে এবার বিছানায় উঠে বসল দিবাকর। বিনীতার হাত চোখের উপর আড়াআড়ি টানা। দেখতে দেখতে বলল, এ মাসের হোমের টাকাটা ভাস্করে দেবার কথা ছিল, দেয়নি এখনো। মা রোজগার করে না। তুমি গিয়েছিলে? দিবাকর জবাব দিল না। এই টানাপোড়েনের মধ্যে নিজের অবস্থান কোথায় ভেবে নিল একটু। তারপর বলল, ওদের ফোন করো কাল। বলো, না দিলে আমাকে দিতে হবে। তোমার ভাই, তুমিই বলো। আমাকে জড়াচ্ছ কেন? কে কাকে জড়াচ্ছে কিছুই বুঝি না। হতাশা থেকে যুদ্ধে ফিরে এলো দিবাকর। ভাগাভাগির ডিসিশনে তুমিও সায় দিয়েছিলে। আমি যদি অন্য কথা বলতাম, তোমরা মেনে নিতে? তখন অন্ধকার এগিয়ে এলো। দিবাকর ভাবল, শেষ বিকেলের আলোয় হোমের বারান্দায় জরাগ্রস্ত স্তব্ধ যে মুখগুলি দেখেছিল, তাদের চোখে দৃষ্টি ছিল না, কিন্তু নিশ্চিন্ত তারা তাকিয়েছিল গেটের দিকে, গেটের বাইরে রাস্তা ও চরাচরের দিকে। অপেক্ষা কি শুধু মানুষের জন্যেই থাকে? কদিন পরে সুধা চিঠি এলো আবার। পরম কল্যাণী ও স্নেহের বাবা দিবাকর, আশা করি তোমরা কুশলে আছো। বৌমা, বিপুল, টুঙ্কা নিশ্চয়ই ভালো আছে। তোমার দেওয়া বিস্কুট খেয়েছি, রোজ এবেলা ওবেলা একটা করে। একদিন চারুদিকে দিলাম। চারুদের ছেলে ব্যারিস্টার, মেম বউ, ইংরেজি বলে। একদিন এক হাঁড়ি চমচম পাঠিয়েছিল, আমিও খেলাম একটা। তোমার বিস্কুট এখনো কয়েকখানা আছে,
কৌটোয় রেখেছি, না হলে পেঁপড়ে ধরছিল। আজ এখান থেকে একজনকে হাসপাতালে নিয়ে গেল, ওনার নাম গিরিনবাবু। প্রস্রাব করতে গিয়ে পড়ে যায় বাথরুমে, আর জ্ঞান ফেরেনি। আমি কখনো কথা বলিনি। ডাক্তারবাবু নাকি বলেছে প্যারালিসিস। চারুদি আমার কাছে এসে খুব কাঁদল, বলল গিরিনবাবু আর চারুদি একই দিনে এসেছিল এখানে, সে আর কি করা যাবে। যাই হোক, আমার সব কুশল। এর মধ্যে দেবী এসেছিল অশোককে নিয়ে, উমা, ভাস্কর এসেছিল ছেলে মেয়েদের নিয়ে। শুভঙ্করে চিঠি পেয়েছি, বলেছে কলকাতায় আসবে, দেখা করবে তখন। আর কি, টুঙ্কা বিপ্লুত কি আজকাল পরীক্ষা হয়? তোমরা আশীর্বাদ চেনো, এতে তোমার মা। এতদিনে চেনা হয়ে গেছে চিঠি। গোপন কিছু নয় ভেবে টুঙ্কাই খুলেছিল। দিবাকর অফিস থেকে ফেরার পর দিল। ঠাকুমার ল্যাঙ্গুয়েজের পিকুলিয়ারিটি লক্ষ্য করেছো বাবা? ধোঁয়াটে চোখ তুলে দিবাকর বলল, কেন? নয়, স্কার্টে হাত রৌড়ে টুঙ্কা বলল, আজকাল পরীক্ষা হয়, সেন্টেন্সটার মানে কি হয় বলো? দিবাকর অ্যাটাচিটা এমনভাবে নামালো যেন বুক থেকে পাথর নামাচ্ছে। কানে টুঙ্কার গলা, চোখে অয়ে অজগর আসছে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে। কপালে চুল সরিয়ে দিয়ে মা বলল, এইটুকুতে ঘুমে কাদা, তুই কি করে বড় হবে খোকা? স্মৃতিতে এক হাতে চিবুক টিপে ধরা, অন্য হাতে মাছের ঝোলমাখা ভাতের গরজ মুখে ঠুসে দিচ্ছে মা। তখন হালকা হবার জন্যে গলার নটটা আগে খুলল। ঠাকুমা তোমাদের মতো স্কুলে যায়নি, লেখাপড়া শেখেনি। দিবাকরের স্বরে কিছু ছিল। খুব মন দিয়ে ওকে লক্ষ্য করল টুঙ্কা। নিজেকে গুটিয়ে নিয়ে বলল, তুমি আজকাল বড্ড টাচি হয়ে গেছো বাবা। আমি ডিসরেসপেক্ট করে কিছু বলিনি। বিনীতা জামাইবাবুর প্রস্টেট অপারেশন হয়েছে। দেরিতে নার্সিংহোম থেকে ফিরে বলল, তোমার মায়ের চিঠি এসেছে, পেয়েছ তো? ছেলেমেয়েরা ঘরে, সামনে অন্ধকার। সেরিব্রাল স্ট্রোক হয়ে প্যারালিসিস হয়েছিল বাবার। শব্দটা সেখান থেকে খাপছাড়াভাবে তুলে নিয়েছিল মা। না হলে গিরিনবাবুর পক্ষাঘাত হয়েছে লিখত, প্যারালিসিস লিখত না। খাওয়া থাকা দেখাশোনার জন্যে মাসে 800 টাকা কম নয়। হোমের সুপারিনটেন্ডেন্ট বলেছিল, 2000 টাকা দিতে হলে লোকে আসতো। জেনারেশন চেঞ্জ করে গেছে, অ্যাটিচিউডও। আপনাদের 5টা অ্যাড্রেস, 3টে টেলিফোন নাম্বার, আপনারা কেন এনেছেন? পিছনে আলোয় দাঁড়ানো বিনীতাকে অনুমান করে নিয়ে প্রশ্নটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল দিবাকর। উনি আছেন কেমন? জামাইবাবু ভালো। বিনীতা সামনে এসে বলল, 2-1 দিনের মধ্যে ছেড়ে দেবে। সকালে বললে না কেন? আমিও যেতে পারতাম। আজকাল তোমাকে কিছু বলতে ভয় হয়। দিবাকর চুপ করে থাকল। একটা কথা বলবো? এখন বিনীতার দিকে না তাকিয়ে উপায় নেই। দিবাকরও তাকালো। তোমার মায়ের বোধহয় মাথা খারাপ হয়েছে। কেন? দিবাকরের প্রশ্নে রাগ আছে কিনা বুঝে নিয়ে বিনীতা বলল, এই যে প্রত্যেক চিঠিতে এ গিয়েছিল, সে গিয়েছিল, এই হয়েছে, সেই হয়েছে বলে লিখছেন, এগুলো মনে হয় বানানো, সত্যি কথা নয়। দিবাকর নড়ে বসল। তার মানে? আজ রানী ফোন করেছিল, তোমার বোন মার খোঁজ করছিল। আমি বললাম, তোমরা তো গিয়েছিলে দেখা করতে, তুমি পরমেশবাবু। শুনে আকাশ থেকে পড়ল। পরমেশবাবু নাকি টুরে টুরেই কাটাচ্ছেন মাসখানে। কমলা লেবু, আপেল, কত কথায় লিখেছিলেন। রানী বলল, আমি রসিকতা করছি। মার চিঠিও ও পেয়েছে।
তাতে নাকি লিখেছেন, আমি প্রায়ই যাই। কি কাণ্ড! গ্রামের পরিবেশ হলে গালে 3টে আঙুল লাগতো বিনিতা। গলার স্বর সেই রকমই। দম নিয়ে বলল, খোঁজ নিয়ে দেখো, যা লিখছেন তার কতটা সত্যি কতটা মিথ্যে। মার খোঁজ নেবার জন্যে রানী এখানে ফোন করেছিল কেন? তা জানি না। বিনিতা উঠছিল। দিবাকর বলল, এবার ফোন করলে বলো মার একটা ঠিকানা আছে, সেটা কলকাতা শহরেরই মধ্যে। প্রশ্নগুলো থেকে গেল। খুঁজতে গিয়ে যা পেল সেগুলো উত্তর নয়। একা বসে থাকায় বিছানায় প্রায় ঘুমের মধ্যে, এমনকি অফিসেও কাজের মধ্যে। দিবাকর দেখতে লাগলো সেই ভিজিটর্স রুম। কেউ না কেউ গেছে, কিছু না কিছু তুলে দিচ্ছে সুধার হাতে। সত্যি বলে এসব দৃশ্য বেমানান লাগে না নিজেকে। ভাবল, চিঠি জোগান আছে বলে লিখছে, না হলে লিখত না। তাহলে বানিয়ে লিখবে কেন? মানুষই কমলালেবু আপেল চমচম খায়, মানুষই প্রিয়জনের অপেক্ষায় থাকে। প্যারালিসিস মানুষেরই হয়, মানুষই মরার পর শ্মশানে যায়, মানুষই মানুষের অভাবে কাঁদে। এসবও কি তাহলে মিথ্যে? সত্যি কি না তা জনে জনে ডেকে জিজ্ঞেস করা যায় না। দিবাকর সিদ্ধান্ত নিল, চিঠিগুলোই ফ্যাসাদ। সুতরাং আর সে খাম পোস্টকার্ড ইংল্যান্ড জোগাবে না। এসব ভেবে ক্রমশ সে নিজের ভিতরে ঢুকে গেল। ব্যস্ত জীবনযাপন তার। সময় যে কিভাবে কেটে যায় টের পায় না। সুধাকে আলাদা করতে গিয়ে সে নিজে আলাদা হয়ে পড়ল। একদিন বিকেলে দিকে খুব ব্যস্ত মিটিংয়ের মধ্যে ফোন করল বিনিতা। তুমি কি কিছু শুনেছ? কি? হোম থেকে জানায়নি কিছু? মানে? অন্য গলায় দিবাকর বলল, কি জানাবে? বিনিতা সম্ভবত উত্তরটা জানে না। একটু থেমে বলল, রানী এসেছে, পরমেশবাবু নাকি ফোন পেয়ে হোমে দৌড়েছেন, আমাদের জানাতে বলেছেন। তোমাকে অনেক চেষ্টা করে পেলাম। এটা দিবাকরের রিসিভার নামিয়ে রাখার সময়। সেই একই অনুভূতি, যেভাবে এতদিন অ্যাটাচি নামিয়ে রেখেছে। আমি যাচ্ছি। বিনিতা বলল, তুমি চলে এসো। বিনিতা চলে যেতেই ভাস্কর এলো। তোমাদের অফিসের ফোন পাওয়া যে কি ব্যাপার, কি শুনেছিস? জানি না। ভাস্কর কি এখন মার ছোট ছেলের মতো লাগছে। ধোপ গিলে বলল, পরমেশটা তোমাকে জানাতে বলেছে। আমিই চলে এলাম। উৎকণ্ঠার মধ্যে দায়িত্ব ফুটছে। গাড়িতে উঠে হাত চেপে ধরল ভাস্কর। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি দাদা। এতদিনে একবারও মাকে দেখতে গেলাম না। কেন, টাকা দিতে গিয়েছিলিস? না, পিয়নের হাতে। এখন কাঁদছে সিটের গায়ে মাথা নামিয়ে। দিবাকর দ্বিধায়। কেউ যদি না গিয়ে থাকে তাহলে চিঠির পর চিঠিতে সুধা তার ছেলে মেয়েদের জড়ো করতো কেন? প্রশ্নটা প্রশ্নেই থেমে থাকল। ভাস্করকে দেখতে দেখতে দিবাকর বলল, মা জানতো তুই গিয়েছিলি, আমাকে লিখেছিল। তাছাড়া কি হয়েছে তাই তো জানি না এখনো। দিবাকর মুখ ফিরিয়ে নিল বিকেলের দিকে। হোমে যেতে হয় চাকায় ধুলো উড়িয়ে। তখন মনে হয় মেঘ করেছে। সামনে সুধা, দূরত্বপূর্ণ। পেটে ছেলেকে ভিজিটর বলায় একদিন খুব মজা পেয়েছিল। গেটের বাইরে দাঁড়িয়ে উদাসীন ভঙ্গিতে সিগারেট টানছে পরমেশ। তাড়াতাড়ি ফেলে দিয়ে বলল, দুপুরে খাবার পর বুকে পেন হয়েছিল, ডাক্তারও এসেছিল, কিছু করতে পারেনি। ওরা সব ভেতরে। ভাস্কর এগিয়ে গেল। দিবাকর তখনও দাঁড়িয়ে। সামনে তাকিয়ে দেখল হোমের বারান্দাটায় সারি সারি বেতের চেয়ার। অস্পষ্ট মুখগুলি তাকিয়ে আছে গেটের দিকে। গেট পেরিয়ে রাস্তা ধুলো উঠলে মেঘ ঘনাত।
সন্ধে হতো তাড়াতাড়ি। আজও হবে। দেখা হলো না, ওখানে বসলে মাকে কেমন লাগতো। নমস্কার। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন।